নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আর.জি. কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছিল, একজন মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার বিচারের থেকেও এখন বড় হয়ে গেছে রাজনীতি। বিরোধী থেকে শাসক শিবির প্রত্যেকে এখন ব্যস্ত সেটাকে নিয়ে রাজনীতিকরণে। বিরোধীদের কাছে এটা কুড়িয়ে পাওয়া 14 আনার মতো। তার কারণ তাদের মধ্যে অনবরত নিরন্তর একটা গবেষণা চলে যাচ্ছে। বারবার তারা নিজেদেরকে প্রশ্ন করছে, মন্ডল কমিটি থেকে জোনাল কমিটি, জোনাল কমিটি থেকে বুথ কমিটি, বুথ কমিটি থেকে রাজ্য কমিটি, বারবার অনর্গল একটি আলোচনা, লক্ষ্মীর ভান্ডারকে কি করে দমানো যায়। লক্ষ্মীর ভান্ডারের যে শান রয়েছে, যেটা মমতা ব্যানার্জির ভোটের মূল পুঁজিগুলোর মধ্যে একটা, সেটাতে কি করে থাবা বসানো যায়, এই ধারকে কি করে ভোতা করা যায়। তাদের কাছে কোনো উপায় ছিল না। তারা অনেক কষ্টে অনেক খুঁজেও কোনো পথ হাততে পারছিল না। হঠাৎ করে এই ঘটনা তাদের কাছে এক আশার আলো। স্বাধীনতার মধ্যরাতে যেভাবে পশ্চিমবঙ্গের আপামর মা ও বোনেরা রাজপথ থেকে শুরু করে প্রতিটি শহর, মফস্বল, গ্রামের অলিগলি পর্যন্ত দখল করে নিয়েছিল, রাত দখল করে নিয়েছিল, সেটা কোথাও গিয়ে বিরোধীদের একটা নতুন করে আশার পথ দেখিয়েছে, তাদের মনে আশার সঞ্চার করেছে। তাদের মনে হয়েছে পশ্চিমবঙ্গের মা ও বোনেরা বা মহিলারা কোথাও গিয়ে এই প্রশ্নটা তুলে দিয়েছে শাসক শিবিরের সামনে, যে ওই 1000 টাকা হোক, 1200 হোক, 1500 হোক, তার থেকে অনেক বেশি মূল্যবান হলো মেয়েদের সম্ভ্রম, মেয়েদের সম্মান, মেয়েদের অস্তিত্ব। আর এটাই বিরোধীদের কাছে কুড়িয়ে পাওয়া ব্রহ্মাস্ত্র বা 14 আনার মতো। তাই বিরোধীরা আটঘাট বেঁধে এবার ময়দানে নেমেছিল। আর মমতা ব্যানার্জিও বুঝতে পেরেছিলেন যে যেভাবে মেয়েরা কোনো রাজনৈতিক ডাক ছাড়া, কোনো রাজনৈতিক স্লোগান ছাড়া, কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়া পথে এভাবে নেমে গেছে, কোথাও গিয়ে এটা শাসক শিবিরের কাছে বা তার কপালে বড় চিন্তার ভাঁজ সৃষ্টি করেছে। তাই মমতা ব্যানার্জিকেও এবার পথে নামতে হলো। তার কারণ মমতা ব্যানার্জি এবার বুঝে গেছেন যে 2026কে লক্ষ্য করে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যেখানে বিরোধীরা দৌড় শুরু করে দিয়েছে, এবার শাসক শিবিরকেও শুরু করতে হবে। কিন্তু যেটা ভুল হয়ে গেল, রাজনৈতিক যে মারপ্যাচ, যে অঙ্ক, সেটা সব ক্ষেত্রে গিয়ে মিলল না। তাই বাইরের সাথে সাথে ভিতরেও কোন্দল দেখা দিল। মমতা ব্যানার্জি মাঠে অবতীর্ণ হলেন, আটঘাট বেঁধে সেও নামলো। সে ডরিনা ক্রসিং এ বক্তব্য রাখলো। সে তুল্যমূল্য বিচার করলো এক অন্যায়ের সাথে আর এক অন্যায়ের। সে বুঝিয়ে দিতে চাইলো আর.জি. কর বেশি নৃশংস নাকি বানতলা ধানতলা, আর.জি. কর বেশি ভয়ানক নাকি উন্নাও, কাঠুয়া বা হাতরাস। তুল্যমূল্য বিচার হলো অন্যায়ের সাথে অন্যায়ের, কে ঠিক কে ভুল। ক্ষমতায় কে ছিল, জোরে বলুন কে ছিল। অনিতা দেওয়ানের ঘটনা, ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, গণধর্ষণ হয়েছিল বানতলায়, কার আমলে ঘটেছিল, জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল। কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে। সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল কার আমলে। নন্দীগ্রামে মেয়েদের উপর গণধর্ষণ হয়েছিল কার আমলে। নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে। রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে। টিচার বিমলা দে, কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাতরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, নদীর মাঠে ডেড বডি পেয়েছে দর্শন করে, কার রাজ্য? উড়িষ্যায় কার রাজ্য?
রাজ্য? কালকে বিহার হয়েছে কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন, গণধর্ষণ করেছেন। কাদের রাজত্বে? আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। জবাব দিন, জবাব দিন। নির্দেশ জারি হলো, হুলিয়া জারি করে দেওয়া হলো প্রতিটা ব্লকে ব্লকে, প্রতিটা পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে, যে আজকে হবে মিছিল, আগামীকাল হবে অবস্থান বিক্ষোভ, দোষীদের ফাঁসি চাই। তিনি বললেন যে আমরা বলেছিলাম যে কলকাতা পুলিশকে ডেডলাইন দেওয়া হয়েছে রবিবার, কিন্তু এটা রাজনীতিকরণ হলো। আদালতে কিছু মানুষ গিয়ে মামলা করলো এবং সিবিআই কে তৎক্ষণাৎ হস্তান্তর করা হলো। কেস ডায়েরিও সাথে সাথে বলা হলো সিবিআই কে। মমতা ব্যানার্জি রুষ্ট হলেন, কিন্তু সাথে সাথে আরেকটি প্রশ্ন উত্থাপিত হলো, যদি 100%ই ভালো কাজ করে থাকে কলকাতা পুলিশ, তাহলে কেস ডায়েরিটা পড়ে বিচারকরা আশ্বস্ত কেন হলো না? কেন মনে হলো কোথাও একটা গাফিলতি রয়েছে এই তদন্তে, আর এর জন্যই সিবিআই কে দরকার? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। মমতা ব্যানার্জি কালকে বক্তব্য রাখলেন, তিনি বললেন কোথাও কোথাও গিয়ে কিছু অডিও ক্লিপ যেগুলোকে ইচ্ছাকৃত ভাইরাল করা হচ্ছে, যেগুলো মিথ্যে। আমি যদি ধরেও নিই অডিও ক্লিপগুলো মিথ্যে, তারপরে গিয়েও প্রত্যেকটা অডিও ক্লিপের একটা সারবক্তা ছিল, আর সেটা হলো সঞ্জয় রায় বলির পাঠা। এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই ঘটনায়, এই নৃশংসতা ঘটানোর। তার পিছনে আরো কিছু রয়েছে এবং সেগুলো উদ্ঘাটন হওয়া ভীষণ ভীষণ রকম জরুরি। যেই প্রশ্নের উত্তর কালকে মমতা ব্যানার্জি দেননি, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ তথা প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে পুলিশ সিবিআই তদন্তের আগ পর্যন্ত কেন জেরা করেনি? অথচ সিবিআই যবে থেকে তদন্ত শুরু করলো তার 48 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হলো। তিনি আসলেন না, তাকে পাকড়াও করা হলো রাস্তার মাঝপথ থেকে, তাকে ঘন্টার পর ঘন্টা জেরা করা হলো। সে সাংবাদিকদের ভয়ে মুখ লুকিয়ে পিছন দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আজকে আবারও তাকে ডাকা হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা জেরা করা হচ্ছে। তাহলে কলকাতা পুলিশ কেন করলো না? এই তদন্ত নিয়ে এবার রিপোর্ট পেশ করেছে ভারতবর্ষের জাতীয় মহিলা কমিশন। তারা যে রিপোর্ট পেশ করেছে তাতেও সরকারের মুখ লুকোনোর জায়গার অভাব হয়ে যাবে। মমতা ব্যানার্জি চাপে পড়ে যাবেন, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি ভীষণ ভীষণ চাপে পড়ে যাবেন। তারা 5টি বিষয়ের দিক নির্দেশ করেছে। প্রথমত, আরজি করে যেসব ডাক্তার, নার্স কিংবা ইন্টার্নরা কাজ করে তাদের বিশ্রামের জন্য পর্যাপ্ত জায়গা নেই। দ্বিতীয়ত, যেই সেমিনার হলে এই ঘটনাটি ঘটেছে তার পার্শ্ববর্তী যেই ঘরগুলোকে ভেঙে চুরে সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে, তাদের মনে হয়েছে সেটা প্রমাণ লোপাটের জন্যই বা তথ্য বিকৃত করার জন্যই এটা করা হয়েছে এবং তার জন্য সরাসরি আঙুল কলকাতা পুলিশের দিকে তোলা হয়েছে। তৃতীয়ত, সেই অভিশপ্ত রাতে নিরাপত্তা রক্ষী ছিল না আরজি করে, কোথাও কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না এবং এর আগেও এরকম প্রচুরবার হয়েছে, রাত্রে যারা কর্তব্যরত ছিলেন সেই সব চিকিৎসক, নার্স বা ইন্টার্নের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রতিরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তার পরবর্তীতে প্রশ্ন এটা এসেছে এই সন্দীপ ঘোষকে নিয়ে। এই সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ কেন সিবিআই তদন্তের আগ পর্যন্ত জেরা করলো না? অথচ এই সন্দীপ ঘোষই তখন যখন ঘটনাটি ঘটেছে তখন আরজি করে সর্বে সর্বা ছিল, প্রিন্সিপালের দায়িত্বে ছিল, অধ্যক্ষের দায়িত্বে ছিল এবং তাকে ঘিরেই মূল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল, সংগঠিত হয়েছিল। এবং শেষ বিষয় সেটা হলো আরজি করে যেসব ডাক্তার, নার্স বা ইন্টার্নরা কাজ করেন তারা যেখানে বসে কাজ করেন সেখানে পর্যাপ্ত আলোরও অভাব রয়েছে, অর্থাৎ পরিকাঠামোগত একটা প্রশ্ন চিহ্ন সেখানে রয়ে গেছে। তাহলে মহিলা কমিশন যদি কলকাতা পুলিশের দিকে আঙুল তুলতে পারে তাহলে কি করে বলা যায় যে মুখ্যমন্ত্রী যেদিন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে বলেছিলেন যে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট হলো এই কলকাতা পুলিশ এবং তাদের তদন্ত প্রক্রিয়া বিশ্বের সব থেকে ভালো?
আর এখান থেকেই সুযোগ পেয়ে যায় বিরোধীরা, আর এখান থেকেই রাজনীতি শুরু হয়। প্রশ্ন আরো থেকে যায়, সেটা হলো আরজি করে স্বাধীনতার মধ্যরাতে যখন চারিদিকে শান্তিপূর্ণভাবে বাংলার মেয়েরা পায়ে পা মিলিয়েছে, রাতের দখল নিয়েছে, রাজপথের দখল নিয়েছে, রাস্তার দখল নিয়েছে, তখন তারা কোন হুলিগান, তাদের কোন রাজনৈতিক পরিচয় যে তারা এসে আরজি করে ধ্বংসলীলা চালালো, কোটি কোটি টাকার জিনিস ধ্বংস করে দিল, রুগীরা ঠিকঠাক এসে এখন থেকে আর পরিষেবা সেখানে পাবে না জরুরি বিভাগগুলিতে। কার স্বার্থে করা হলো? কারা তারা? কালকে পর্যন্ত যা ছিল 26, আজকে কলকাতা পুলিশ এখনো পর্যন্ত ধরপাকড় জারি রেখেছে, তাদের 30 জনকে তারা তুলেছে। আর সাংবাদিকরা যখন যাদের মুখ গোল করে দেওয়া হয়েছিল তাদের সাথে যোগাযোগ করেছিল বা সোশ্যাল মিডিয়াতে যেই পোস্ট করেছিল কলকাতা পুলিশ, সেই সূত্র ধরে যখন তাদের বাড়িতে যায়, দেখা যায় তারা কেউ না কেউ ওখানকার লোকাল কাউন্সিলর হোক, লোকাল শাসক দলের নেতা হোক, তাদের ঘনিষ্ঠ। কারো দাদা নিজেই নেতা, দাদা এবং ভাইকে একই সাথে এই শাসক দলের রাজনৈতিক কর্মসূচিতে পায়ে পা মেলাতে মিছিল করতে দেখা গেছে। সেই দাদা ভাইয়ের মধ্যে একজন ছিল সেই ভাঙাভাঙি খেলাতে মত্ত। এরকম অনেক ছিল যার প্রত্যেকে শাসক শিবিরের ঘনিষ্ঠ। তারপরেও মমতা ব্যানার্জি যখন ডোরিনা ক্রসিং এ দাঁড়িয়ে বলেন কোটি কোটি টাকার জিনিস ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রায় 50 কোটি টাকার ওপরে, এবং শতাব্দীরা পাশ থেকে দাঁড়িয়ে জিপ কাটছেন, তাহলে মনে মনে তখন ওই প্রশ্নটা জাগেনি যে আশেপাশে যেসব বস্তি থেকে, হাওড়া থেকে, রতনবাবুর ঘাট থেকে, কামারহাটি থেকে যারা এসেছিল, কার প্ররোচনায় এসেছিল, কারা পাঠিয়েছিল, উদ্দেশ্যটা কি? আর এখান থেকেই আস্তে 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 যে রাজনীতিকরণটা শুরু হয়েছিল বিরোধী বনাম শাসক শিবির, সেটা এখন শাসক শিবিরের অন্দরেও শুরু হয়ে গেছে। শান্তনু সেন তৃণমূলের তাবর মুখপাত্রদের মধ্যে একজন, ডক্টর শান্তনু সেন, আরজি করে প্রাক্তনী, তাকে সরিয়ে দেওয়া হয়েছে মুখপাত্র থেকে। পৌরসভাতে তার যে ঘরটি ছিল সেখান থেকে তার নামটিকেও আজ সরিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? সে মুখ খুলেছে, সে এই সন্দীপ ঘোষকে নিয়ে মুখ খুলেছে। যেই সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পরে তাকে পুনর্বহাল করা হয়েছিল বা পুনরায় তাকে নিযুক্ত করা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে, যে দুটো ইস্তফাপত্র দিয়েছিল, একটা আরজি কলেজ প্রিন্সিপাল পদ থেকে, আর একটা এই সরকারি কাজের থেকে। তার একটি গৃহীত হয়, আরজি কলেজ প্রিন্সিপালের পদেরটা, যেটার থেকে সে ইস্তফা দিয়েছিল, কিন্তু আরো একটি ইস্তফাপত্র গৃহীত হয় না, উল্টা তাকে পুরস্কৃত করা হয়। আর সেই সন্দীপ ঘোষকেই আজকে সিবিআই জেরার পর জেরা করছে, যাকে কলকাতা পুলিশ একদিনও ডেকে কোনো কথাবার্তা পর্যন্ত বলেনি। আর এখান থেকেই প্রশ্ন উঠে যায়, শান্তনু সেন যখন বলেন যে আরজি করে পড়াশোনা বহুদিন আগেই লাটে উঠেছে, এখানে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আগেই প্রশ্ন লিক আউট হয়ে যায়। ওখান থেকেই ডিসাইড হয়ে যায়, নির্ধারণ হয়ে যায় কে পাস করবে কে ফেল করবে। সত্যিটা বলে দেয় শান্তনু সেন, রেগে যায় নেত্রী, পথ চলে যায় শান্তনু সেনের। গেল এক। অন্দরের রাজনীতি আরো তীব্র থেকে তীব্রতর হয় যখন আজকে ইস্টমোহনের বাঙালির স্বাদের ডার্বি ক্যান্সেল হয়। যেই কলকাতা পুলিশকে নিয়ে মুখ্যমন্ত্রীর এত গর্ব, এত অহংকার, এত বড়াই, তাদের পিঠ চাপড়ে দেওয়া অনবরত, তারা অ্যারেঞ্জ করতে পারবে না একটা ডার্বি? নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ক্যান্সেল করে দেওয়া হলো, নাকি অন্য কোনো কারণ? এনআরসির সময় যেরকম ওখানে টিফো থেকে শুরু করে ফ্লেক্স ফেস্টন পড়ে গিয়েছিল, সেরকমই এবারও পড়তে পারে, আর এটা নিয়ে আরো জনরোষ তৈরি হতে পারে বা জন আন্দোলন আরো গভীর থেকে গভীরতর রাস্তায় চলে যেতে পারে, তার জন্য বন্ধ করে দেওয়া হলো। কিন্তু যেই আবেগে বাঙাল গটি ভাগ হয়ে যায়, বাঙালি ভাগ হয়ে যায়, সেটাকে ক্যান্সেল করে দেওয়া, এটা কি সঠিক হলো? ডার্বির নিরাপত্তা তো ছেড়েই দিন, কলকাতা পুলিশ তো এটাও বলেছে যে তাদের কাছে খবরই ছিল না সেদিন আরজি করে স্বাধীনতার মধ্যরাতে হুলিগানরা এরকম তাণ্ডব চালাতে পারে, এরকম কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস করে দিতে পারে। হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করেছে এই কলকাতা পুলিশকে। বিনীত গোয়েল মেনে নিয়েছেন যে হ্যাঁ, বলতে পারেন এটা আমাদের ব্যর্থতা, আমাদের কাছে কোনো খবর ছিল না। তারা আশা করেন কি করে তারা লক্ষ লক্ষ দর্শকের সামনে ডার্বি পরিবেশন করার
অনুমতি দিতে পারেন, ফুটবল খেলার অনুমতি দিতে পারেন, যারা ওই হুলিগানদেরকে এখনো চিহ্নিত করার পর এটা ধরতে পারেনি মাথাকে কারা পাঠিয়েছিল, তাদের রাজনৈতিক পরিচয় কি। এবার আসি ঘরের ভিতরের রাজনীতিতে। এই প্রতিযোগিতা আরো ভয়ঙ্কর, এই প্রতিযোগিতা আরো মারাত্মক। অভিষেক ব্যানার্জি বনাম মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যেদিন এই নারকীয় ঘটনা ঘটেছিল তারপর বলেছিল দরকার পড়লে অর্ডিন্যান্স জারি করে নতুন আইন আনা উচিত, এরকম পাষণ্ডদেরকে দরকার পড়লে এনকাউন্টার করে দেওয়া উচিত। তারপরে তার মুখ বন্ধ। তারপর আবার যখন এই হুলিগানরা অত্যাচার করলো, লুণ্ঠন চালালো, ধ্বংস করে দিল আরজি করের জরুরি বিভাগ, তখন গিয়ে তুমি বললেন যে দলমত নির্বিশেষে এদেরকে গ্রেপ্তার করতে হবে। শুরু হলো ধরপাকড়। কিন্তু কালকে যখন মমতা ব্যানার্জি হাঁটলেন, সকল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ পা মেলালেন, তারপরে অভিষেক ব্যানার্জি কোথায়? তার পদচারণা ওই মিছিলে কেন দেখা গেল না? কুণাল বাবু আজকে বলছেন অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি, তিনি যদি মাঠে অবতীর্ণ হন সৈনিকরা আরো উদ্বুদ্ধ হবেন। তার মানে কি অভিষেক ব্যানার্জির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কুণাল ঘোষ কাজ করছে? যে ঠিক আছে, 26-এর জন্য মমতা ব্যানার্জির মুখ যদি আস্তে আস্তে ছোট হয়ে যায়, অস্তমিতর দিকে ধাবিত হয়, তাহলে এই তাসটা এবার খেলবো। নতুন দল, নতুন করে, নতুন সাজে সজ্জিত হয়ে, নতুন নেতা অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস 2.0। সেই রাজনীতি কি শুরু হয়ে গেল? যে মানুষটি ডায়মন্ড হারবার নিয়ে ব্যস্ত, সেই মানুষটি এই ঘটনা নিয়ে দুটা মন্তব্য করলো, অথচ তারপরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর সাথে তাকে দেখা যাচ্ছে না, কোথাও গিয়ে মতান্তর হচ্ছে। আর এর জন্যই আমি প্রথমে বলেছিলাম বিরোধীদের কাছে এটা কুড়িয়ে পাওয়া 14 আনা, আর তৃণমূলের কাছে এটা ঘরের ভিতরে রাজনীতির মার প্যাচে নিজের গলার বাঁধনটা আরো শক্ত থেকে শক্ততর হচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।